ভাবতে পারো, মাটির নিচ থেকে ফুটন্ত গরম জল উঠে আসছে হাজার হাজার বছর ধরে। এটা কি শুধু প্রকৃতিরই খেলা, নাকি এর পিছনে লুকিয়ে আছে কিছু পৌরাণিক কাহিনী ও তপস্যার শক্তি? আজ আমরা চলে এসেছি বীরভূম জেলার ঐতিহাসিক তীর্থস্থান বক্রেশ্বরে, এবং এই ভিডিওতে আপনাদের দেখাবো বক্রেশ্বরে সেই বক্রনাথ শিব মন্দির এবং 51টি শক্তিপীঠের মধ্যে এক অন্যতম শক্তিপীঠ যা এখানে রয়েছে। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম তো আপনাদের বলতে চাই যে এই বক্রেশ্বর আসতে তার নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে দুবরাজপুর রেলওয়ে স্টেশন। মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে এই রেলওয়ে স্টেশন, এবং এছাড়া রয়েছে সিউড়ি রেলওয়ে স্টেশন। তো সেখান থেকে অ্যাপ্রক্স 22 কিলোমিটার দূরে এই বক্রেশ্বর মন্দিরটা। তো আমি এসেছিলাম ঝাপড়তলা, বীরভূমের একটা গ্রাম। এখানে আমার ভোজ বাড়ির নিমন্ত্রণ ছিল। তো সেই জন্য আমি, আমার বন্ধু আর মার সাথে আমরা তিনজনে চলে গেলাম বক্রেশ্বরে এই বক্রনাথ শিব মন্দির ও উষ্ণ প্রসবন এখানে আছে বিখ্যাত, সেটাও দেখার জন্য, এবং সাথে 51 শক্তিপীঠের মধ্যে এক শক্তিপীঠ সেটা দর্শন করার জন্য। ঝাপড়তলা থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা হওয়ায় আমরা খুব কম সময়ের মধ্যে পৌঁছে গেলাম বীরভূমে এই বক্রেশ্বর ধামে। তো আপনারা যারা বাসে, টোটো আর রিজার্ভ গাড়ি করে আসতে চাইছেন তারা খুব সহজেই আসতে পারেন, এবং এখানে থাকার জন্য হোটেলের ব্যবস্থাও খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন মার্কেটের মধ্যে চারিদিকে হোটেল, খাবারের জন্য হোটেল, বাঙালিয়ানা খাবার সবকিছু এখানে পেয়ে যাবেন। তো আমরা প্রথমে ডিসিশন করলাম যে এখানে সাইডে একটা উষ্ণ প্রস্রবণ আছে, এবং সেখান থেকে খানিকটা গরম জল এবং নর্মালি চানের উপযুক্ত টেম্পারেচার মেনটেন করে এখানে একটি কুণ্ড ব্যবস্থা করা হয়েছে, যেখানে মহিলাদের জন্য আলাদা ও পুরুষদের জন্য আলাদা চান করার ব্যবস্থা আছে। সেখানে চান করে নিজেকে শুদ্ধ করে মন্দিরে, শ্রী বক্রনাথ শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য যাব, এবং সেখানে দর্শন করব আমাদের 51টি শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ ও সাথে বক্রনাথ শিব মন্দিরের সামনেই রয়েছে বক্রেশ্বরের হট স্প্রিং। মাত্র 10 টাকার টিকিট কেটে আমরা প্রবেশ করে গেলাম, এবং প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছি মানুষজনের সমাগম। এখানে পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা, পানীয়ের ব্যবস্থা সবকিছু করা আছে, তাই কোনো অসুবিধা এখানে হবে না। আপনারাও আসুন এবং স্নান করে যান। তো আমরা প্রথমে গেলাম যে চারিপাশটা ঘুরে কি কি আছে না আছে সেগুলো দেখলাম। দেন আমরা গেলাম সেই স্নানের ঘাটে, যেখানে মহিলাদের ক্ষেত্রে আলাদা এবং পুরুষের ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করা আছে স্নানের জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিয়মিতভাবে পাশের যে কুণ্ডগুলো আছে, গরম জলের কুণ্ড, সেখান থেকে জল এসে যাচ্ছে, এবং চারপাশটা একটু চওড়া হওয়ার জন্য এবং খোলামেলার জন্য টেম্পারেচারটা স্বাভাবিকভাবে ওই কুণ্ডল থেকে একটু কমই আছে। সেই কারণে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এখানে, কেউ মাথায় জল ছিটুনি নিচ্ছে, কেউ স্নান করছে। তো এখানে বলতে চাই যে কোনো সাবান, তেল এসব ব্যবহার করা যাবে না, যেহেতু এটা পবিত্র জলের কুণ্ড। তাই আমরাও ধীরে ধীরে, আমি আমার বন্ধু দুজনে স্নানে নেমে পড়লাম। আপনাদের সেই স্নানের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। গরম জল আছে। মাখিবেন না, ওই মেখিলে যে কি করবি আর তুই? আরো দুবার দুবার। এইভাবে আমাদের স্নান পর্ব সম্পূর্ণ হলো
এবং নিজেদের পোশাক পরিধান করে আমরা চললাম মন্দিরের দিকে। তো মন্দিরে যাবার আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। এখানে রয়েছে কতগুলো বিখ্যাত উষ্ণ প্রস্রবণ কুণ্ড: অগ্নিকুণ্ড, সূর্যকুণ্ড, ভৈরবকুণ্ড ও ব্রহ্মকুণ্ড। এবং সবচেয়ে উষ্ণ কুণ্ড হলো অগ্নিকুণ্ড, যেখানে জল প্রায় ফুটন্ত অবস্থায় থাকে। এবং এর পাশে রয়েছে একটি কুণ্ড, সেখান থেকে নিয়মিতভাবে জল চলে আসছে এখানে, এবং সেই জলে আমরা দেখতে পেলে কিছু আগে চান করলাম। খানিকটা ছেঁকা লাগলেও শীতকালের দিনে খুবই আরামদায়ক, এখানকার মানুষজনরা বলছিলেন। তো আপনারা যারা এখানে পুজো দিতে চান, তো এখানে পুরোহিত ব্রাহ্মণদেরকেও পেয়ে যাবেন, যাদের দ্বারা আপনারা আপনাদের পুজো সম্পূর্ণ করতে পারবেন। তো আমরা কোনো পান্ডা বা পুরোহিতদের সাহায্য নিইনি, আমরা নিজেরাই কুণ্ডগুলো বললাম দর্শন করব। এবং আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই, বীরভূমে বক্ষেশ্বরে মাতা সতীর ভুরুয়ে মধ্যস্থান এখানে পড়েছিল বলে উল্লেখ করা হয়। তাই এটি 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ এবং মহাপীঠ সিদ্ধপীঠ বক্ষেশ্বরী ধাম। এইভাবে আমরা স্নানকুণ্ডের পাশে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম প্রাচীরের ধারে নানা রকম কারুকার্য, হস্তশিল্প এবং নানা রকম শিল্পকলার নিদর্শন। এবং এই নিদর্শন দেখে মনে হচ্ছিল কিছু জনের তথ্য এই শিল্পকলার মধ্যে লুকিয়ে রয়েছে। দেখতে খুবই সুন্দর লাগছিল। তো সামনে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটি কুণ্ড। তো এই কুণ্ডর নাম আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ সেই নলেজটা নেই যে কোনটা কি কুণ্ড। তো আপনারা যদি বিস্তৃত সেই কুণ্ডগুলো সম্বন্ধে জানতে চান, তো পাশে যে রোজগুলো আপনারা দেখালাম, যার গেটে ঢুকতে দেখতে পাবেন বা পাশে মন্দিরের মধ্যেও দেখতে পাবেন, তাদের সাহায্য নিতে পারেন। তাদের কিছু আর্থিক পারিশ্রমিক দিয়ে বোধে তারা এই মন্দিরে নিয়ে, তারপর এই যে কুণ্ডগুলোর নাম, এই কুণ্ড নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের দিয়ে দেবে। কিন্তু প্রশ্ন হলো, এত জল গরম কেন? নানা মানুষের নানা ব্যাখ্যা। এখন তো বিজ্ঞানের যুগ, তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে যদি বলি আপনাদের, তো বক্রেশ্বরের ভূগর্ভ তাপীয় অঞ্চল অবস্থিত। মাটির অনেক গভীরে রয়েছে গরম শিলা ও তাপীয় শক্তি, যা বৃষ্টির জল মাটির ফাঁক দিয়ে নিচে প্রবেশ করে এবং সেই উত্তপ্ত শিলার সংস্পর্শে এসে গরম হয়ে যায়, এবং পরে এই যে চাপ সৃষ্টি হয় এবং সেই চাপের ফলে উপরে উঠে আসে, এবং এই প্রক্রিয়াকে বলা হয় জিওথার্মাল অ্যাক্টিভিটি। এখানে কিছু কিছু কুণ্ডের তাপমাত্রা প্রায় 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়। আপনারা দেখাচ্ছি সেই কুণ্ডটা, দেখে জল একদম টকবক করে ফুটছিল, মানে সেখানে যে কি পরিমাণ উষ্ণতা তা আপনার বলে বোঝাতে পারবো না। সামনে দাঁড়িয়েছিলাম তো সেই জলের বাষ্প, জলীয় বাষ্পটা একদম গরম গরম আমাদের মানে ছোঁয়া লাগছিল। কিন্তু আপনাদের আরেকটা কথা বলে দিই, এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা দিলাম, তারপরে তো ছাড়াও একটু পৌরাণিক ব্যাখ্যাও দিয়ে দিই। লোকমুখে প্রচলিত আছে, শিবের তপস্যার ফলে অগ্নিশিখা থেকেই এই উষ্ণ প্রস্রবণের উৎপত্তি। অনেকে বিশ্বাস করেন এই জলে স্নান করলে চর্মরোগ ও ব্যথা উপশম হয়। তো সব কিছু যদি মিলিয়ে বলা যায় যে এখানে বিজ্ঞান এবং পৌরাণিক ভক্তি বা বলতে বলে যে ভগবানের প্রতি আস্থা, বিশ্বাস এবং এই সব কিছু মিলিয়েই বক্রেশ্বরের এই ধামটি। মানে কিছু বিস্ময়কর জিনিস আপনাদের দেখিয়ে দিই। এই যে জলে দেখতে পাচ্ছেন শ্যাওলা রয়েছে, তাহলে বলুন তো এত গরম জলে একটা শ্যাওলা দেখতে পাচ্ছেন সজাগ কি করে রয়েছে? এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন চাল পড়ে রয়েছে। তা আমরা তো জানি চাল জলে পড়লে সেটা ভাতে রূপান্তরিত হয়, তাহলে এখানে চালটা পড়ে থাকা সত্ত্বেও ভাত কেন হয় না? চালটা সিদ্ধ কেন হয় না? এটাই হচ্ছে সেই সিদ্ধপীঠ বক্রেশ্বর ধাম। এটাই হচ্ছে বীরভূমের বক্রেশ্বরের শিব মন্দিরের প্রবেশ দ্বার। এখানে চটিগুলো রেখে আমরা মন্দিরের জন্য প্রবেশ করলাম, এবং মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন একটা কুণ্ড, এবং এই জলের তাপমাত্রাটাও খানিকটা গরম, যেটা আমি এর আগের দিন সন্ধ্যেবেলা এসেছিলাম 3 বন্ধু মিলে ঘুরতে, তখন সেটা দেখেছিলাম যে জল কিছুটা হলেও গরম এখানেও। তো আমি সোজা চলে গেলাম মন্দিরের দিকে বাবা বক্রেশ্বরের দর্শনের জন্য। মন্দিরের ভিতরেও কোনো ফোন এলাও ছিল না, তো আমি খানিকটা ভিডিও করেছি মন্দিরের বাইরের থেকে। অবশ্য গর্ভগৃহে ভিডিও এলাও না থাকায় আমি সেটা করিনি, কারণ কিছু ধর্মীয় ক্ষেত্রে ফোন বেশিরভাগ জায়গায় এলাও থাকে না। তো ধর্মীয় ক্ষেত্রে ধর্মটা প্রথম প্রায়োরিটি আমার মনে হয়, দেন ভিডিওটা। তাই আমি যেখানে এলাও থাকে না সেখানে যদি দেখি যে নর্মালি ভাবে কেউ ভিডিও করছে না বা সেখানে সত্যি বেশি রেস্ট্রিকশন,
সেখানে আমি অফ করে দিই, সেটাই সব থেকে ভালো মনে হয় আমার। আজকে মানুষের জনসমাগম একটু বেশি ছিল, সেই জন্য হয়তো আমাদের 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছিল। দেন আমরা দর্শন লাভ করি বীরভূমি বক্রেশ্বর ধামের বক্রনাথ শিবের, এবং সেই দর্শন সত্যি খুবই সুন্দর ছিল এবং মন প্রাণ এই যে 2 ঘন্টা লাইনে থাকা সব কিছু একদম মনে হচ্ছিল যে সম্পূর্ণ সত্যি খুবই সুন্দর সেই মুহূর্তটা। এটাই হচ্ছে সেই সিদ্ধপীর মহাপীর বক্রেশ্বর ধাম। তো শুনলাম শ্রাবণ মাসে যখন জল ঢালা হয় তখন এখানে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এবং 1 থেকে 2 কিলোমিটার দূরে এই লাইন পড়ে সে একবার দর্শনের জন্য এবং বক্রনাথ শিবের মাথায় জল ঢালার জন্য। আজকে সেই অপেক্ষাতে অনেক কমই ছিল, 2 ঘন্টা তো কিছু মনে হলো না আমাদের লাইন দাঁড়াতে। মন্দিরের ভিতরে আমরা দেখতে পাচ্ছেন ফ্যানের সম্পূর্ণ ব্যবস্থা আছে, তাই মানুষের সেরকম পরিশ্রম বা কষ্ট হবে না। আমি মন্দিরের বাইরে থেকে একটু কিছু ভিডিও করে নিলাম মন্দিরের চারপাশে, বা সেই মন্দিরে এসেছি সেই স্মৃতিটা সংরক্ষণ করে রাখার জন্য। এই মন্দিরের ইতিহাস নিয়ে একটু কথা বলতে চাই। এই যে বক্রেশ্বর নামটি উৎপত্তি হয়েছে বক্রনাথ থেকে, যা হলো ভগবান শিবের একটি রূপ। কথিত আছে যে শ্রী অষ্টাবক্র এখানে কঠোর তপস্যা করেছিলেন, তার শরীর ছিল খানিকটা বক্র বা বাঁকা, তাই এই স্থানের নাম হয় বক্রেশ্বর। এইখানে অবস্থিত প্রাচীন বক্রনাথ শিব মন্দির, যেখানে শিব পূজিত হন বক্রনাথ রূপে। আরেকটি বিশেষত্ব, এটি ভারতের 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম। বিশ্বাস করা হয় মাতা সতীর ভ্রু বা মস্তকের মাঝের অংশটা এখানে পড়েছিল, তাই এই স্থান শুধু শৈব নয়, শক্ত উপাসকদের কাছেও অত্যন্ত পবিত্র। বীরভূমের পাশেই রয়েছে মাতা তারাপীঠ, একটি অন্যতম শক্তিপীঠ এবং শ্রীরূপ, এটিও একটি শক্তি সাধনা স্থান। এইভাবে আমরা বীরভূমের বক্রেশ্বর ধামের বক্রনাথ শিব মন্দির এবং 51টি শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ দর্শন করে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো শেষমেশ একটি কথা আপনাদের বলে যাই, বক্রেশ্বর শুধু একটি তীর্থস্থান নয়, এটি ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং বিজ্ঞানের এক অপূর্ব মিলনক্ষেত্র। প্রকৃতি আর আধ্যাত্মিকতার এই অসাধারণ সংযোগ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেল অজয় মণ্ডল ট্রাভেল। আমি অজয় মণ্ডল, আবার দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক যাত্রায়। তাই সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং সাথে থাকুন।